নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর আয়োজিত বাংলার মাটি বাংলার কৃষি এই অনুষ্ঠানটি। আজকের আমাদের আলোচনার বিষয় তৈলবীজের শস্য সুরক্ষা। তৈলবীজ কথাটির মধ্যে লুকিয়ে রয়েছে তেলের ভাণ্ডার, আর এই বীজ থেকে আমরা নিষ্কাশন করে আমরা যে তেল পাই সেটি আমার ভোজ্য তেল হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এই সমস্ত তৈলবীজগুলি হলো সর্ষে, চীনাবাদাম, সোয়াবিন এবং তিল, তিসি ইত্যাদি। ভালো তেল পেতে গেলে ভালো বীজের দরকার এবং ভালো গাছ, পরিপুষ্ট গাছ এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের পরিপুষ্ট দানা হলেই তবে আমরা ভালো তেল পাবো। কিন্তু অনেক সময় দেখা যায় যে গাছ বড় হয়েছে, পরিণত হয়েছে, কিন্তু সুঁটি ছিদ্রকারী বিভিন্ন রকমের পোকা বা নানা রকম প্রকৃত শত্রুর আক্রমণের ফলে যে ফলন পাবার কথা চাষি বন্ধুদের, সেটা থেকে অনেকটাই কম হয়ে যায় ফলন। তাই জন্যে শস্য সুরক্ষার দিকে বিশেষভাবে নজর দিতে হবে চাষি বন্ধুদের। কীভাবে শস্য সুরক্ষা করবেন, কি করবেন, সেই সব বিষয় নিয়েই তো আজকের আমাদের আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন দুজন কৃষি বিশেষজ্ঞ। আসুন আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। আমার একেবারে ডান দিকে রয়েছেন ডক্টর দিলীপ কুমার পাত্র। নমস্কার দিলীপবাবু। তবিদ, ধান্য গবেষণা কেন্দ্র, চুঁচুড়া, হুগলি। আর রয়েছেন ডক্টর প্রদীপ দে। নমস্কার প্রদীপবাবু। নমস্কার। কীট তত্ত্ববিদ, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ। আর দর্শক বন্ধুরা, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আজকের আলোচনা সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আপনারা আমাদেরকে ফোন করুন। ফোন নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া হচ্ছে। আর যখন আপনারা ফোন করবেন শুধুমাত্র টেলিফোনে কথা বলবেন, টিভির ভলিউমটা একটু মিউট করে দেবেন, তাহলে আমি সরাসরি চলে আসি আলোচনায়। আমি প্রথমে দিলীপবাবু আপনার কাছে জেনে নেব যে আমি তাহলে দিলীপবাবুর থেকে আগে আপনার কাছে জেনে নিই যে প্রদীপবাবু, পশ্চিমবঙ্গে মূলত যে কী ধরনের তৈলবীজের চাষ করা হয়? কী ধরনের তৈলবীজের চাষ করার আগে একটা কথা বলি যে তৈলবীজের চাষ বিশেষত পশ্চিমবঙ্গে, শুধু পশ্চিমবঙ্গে কেন, ভারতবর্ষে খুব গুরুত্বপূর্ণ। তার কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যদি আমরা বলি যে আমরা যতটা আমাদের চাহিদা তার তুলনায় প্রায় 40 থেকে 45% হচ্ছে আমাদের ঘাটতি। অর্থাৎ আমাদের যদি 100 কেজি তেল আমরা সবাই খাই তৈলবীজের তেল, তাহলে 40 থেকে 45 কেজি তেল আমরা আমদানি করে নিয়ে আসি। তাও পড়শি রাজ্য থেকে নয়, আসলে বিদেশ থেকে আমদানি করতে হয়, কারণ সারা ভারতবর্ষের ক্ষেত্রেই চিত্রটা এরকম। তাহলে এই যে ব্যাপক ঘাটতি, এইটার জন্য আমাদের সার্বিক লক্ষ্য হচ্ছে সামগ্রিকভাবে তৈলবীজের উৎপাদন বাড়ানো। তৈলবীজের উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে অন্যান্য যে সমস্ত পদ্ধতি বা প্রক্রিয়াগুলো আমরা অ্যাডপ্ট করছি বা আমরা চালাচ্ছি, তার পাশাপাশি যেটা বলার দরকার, সেটা যতটুকু আমরা করছি ইতিমধ্যে, তাতে আমরা দেখেছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় গড়ে 25 থেকে 30% ফসল হানি হয় বিভিন্ন রকম কীটশত্রু এবং পোকার রোগের আক্রমণে। সেই কারণে এই ব্যাপারটা আরও গুরুত্বপূর্ণ। যদি আমরা রোগ পোকাটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা প্রায় 25% পর্যন্ত তৈলবীজের উৎপাদন বাড়াতে পারি। অতএব কৃষক বন্ধুদের কাছে আমাদের আবেদন, আপনারা রোগ পোকার ব্যাপারে আরও সচেতন হন এবং এই ফসল হানির হাত থেকে ফসলকে রক্ষা করুন। এখন কি কি ফসল আমরা মূলত তৈলবীজের মধ্যে ধরবো, সেটা হচ্ছে আমরা যে ভোজ্য তেল হিসেবে যেটা খাই, বিশেষত পশ্চিমবঙ্গে যেহেতু আমাদের নারকেল তেল খাওয়ার অভ্যাস নেই, সামান্যই পাম তেল আমরা খাই, কিন্তু অন্য যে তেলগুলো আমরা খাই তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বা পশ্চিমবঙ্গে যেগুলো চাষ হয় তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ফসল হচ্ছে সর্ষে। সেটা টরি সর্ষে হতে পারে, শ্বেত সর্ষে হতে পারে বা রাই সর্ষে হতে পারে। প্রায় 60 থেকে 65% তৈলবীজের চাষ আসলে সর্ষের চাষই হয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফসল হচ্ছে তিল, তৃতীয় গুরুত্বপূর্ণ ফসল হচ্ছে সূর্যমুখী, এই চীনাবাদাম, এবং চতুর্থ গুরুত্বপূর্ণ ফসল হচ্ছে সূর্যমুখী। এছাড়া মাত্র 2 থেকে 3% হচ্ছে আমাদের অন্যান্য কিছু গৌণ তৈলবীজ চাষ হয়, যেমন তিসি, যেমন সরগুজা, যেমন নাইজার। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তাহলে আমরা পেলাম মোট 4টে গুরুত্বপূর্ণ ফসল, যার মধ্যে 2টো এখন আমাদের মাঠে আছে। একটা হচ্ছে সর্ষে আর একটা হচ্ছে সূর্যমুখী। আর ঠিক সামনের মাসে, মানে ফাল্গুন মাসের প্রথম থেকেই আমরা চাষ শুরু করব 2টো, একটা হচ্ছে চীনাবাদাম এবং একটা হচ্ছে তিল। তাহলে এই 4টে ফসলকে কেন্দ্র করেই আমরা আজকের আলোচনাকে সীমাবদ্ধ রাখবো। বেশ, দিলীপবাবু, তাহলে আপনার কাছে যাই। যেহেতু প্রদীপবাবু বলেছেন যে এখন সর্ষের সময় চলছে, আর রবীন্দ্রনাথের কথায় যদি বলি, নীল দিগন্তে সর্ষে পিঠুরে একদম হলুদে হলুদ হয়ে রয়েছে। তা সেক্ষেত্রে এই সময় যারা চাষি বন্ধুরা যারা সর্ষে চাষ করেছেন, মূলত সর্ষে খেতে বা সর্ষের ফলনে কি ধরনের রোগ আক্রমণ হচ্ছে বা পোকার ক্ষতি করছে, সে যদি বলেন। রোগের মূলত রোগ আমরা আলোচনা করছি। সর্ষে অনেক ধরনের রোগে আক্রান্ত হয়। তার মধ্যে প্রধান যে রোগটি, সেটা হচ্ছে পাতা ঝলসানো রোগ। এটি একটি ছত্রাক ঘটিত রোগ। এই রোগের আক্রমণ
পাতাতে প্রথমে দেখা যায় পাতার উপরে কালো রঙের গোলাকার দাগ হয় এবং অনেক সময় একাধিক দাগ হয়ে গেলে পাতাটা ঝলসে যায়। পাতা ঝলসানো ছাড়াও অনেক সময় কাণ্ড এবং যেটা ফল বা শুটি তার উপরেও রোগের আক্রমণ হয়। যদি দেখা যায় প্রথম দিকে সিজনের শুরুতেই আক্রমণ হয় এবং কাণ্ড এবং শুটিতে আক্রমণ হয়, সেক্ষেত্রে ফলন ব্যাপকভাবে মার খেয়ে যেতে পারে। এক্ষেত্রে মোটামুটি 20 থেকে 40% ফলন কমে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ রোগ। তো এই রোগটা হচ্ছে গিয়ে বীজবাহিত রোগ। তার মানে হচ্ছে গিয়ে বীজের মধ্যেই জীবাণুটা থাকে। যখন আমি ফসলটা লাগাবো ওখান থেকে রোগটা আমার জমিতে ছড়াবে, কাজেই আমাদেরকে বীজ শোধন করতে হবে। এছাড়াও ফসলের যে অবশেষ, সেই ফসলের অবশেষের মধ্যেও জীবাণু বেঁচে থাকতে পারে। কাজে আমাদেরকে ফসল হারভেস্টিং করার পর মাঠটাকে পরিষ্কার করে নিতে হবে। তাছাড়া একটা জিনিস বলে রাখি, যখনই রোগ দেখা দেবে তখনই কিন্তু আমাদেরকে নাইট্রোজেন সার দেওয়া বন্ধ করতে হবে, কারণ নাইট্রোজেন সার দিলে রোগ পোকার আক্রমণটা বেড়ে যায়। এছাড়াও যদি জমিতে এই রোগের আক্রমণ হয় সেক্ষেত্রে আমাদেরকে ছত্রাকনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে ছত্রাকনাশক হিসেবে আমরা কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম প্রতি লিটার জলে অথবা ম্যানকোজেব 2.5 গ্রাম হিসেবে ব্যবহার করতে পারি। এছাড়াও একটা গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে ক্লাব রুট, শেকড় ফোলা রোগ। এটা একটা ছত্রাক ঘটিত রোগ এবং এই রোগের ছত্রাকটি মাটিতে বসবাস করে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে অম্ল মাটিতে এই রোগের, বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়ার এই মাটিতে এই রোগটি বেশি পরিমাণে দেখা যায়। এই রোগের আক্রমণের ফলে গাছের উপরিভাগ বসে যায়, হালকা হয়ে বসে যায়, গাছটা বেটে হয়ে যায় এবং যখন শেকড়টা তুলবো আমি উপরে, তখন এই শেকড়টা ফুলে গদার মতো হয়ে যায়। এই রোগের আক্রমণ দেখা দিলে অবশ্যই আমাদেরকে বীজ বোনার 1 মাস আগে জমিটা চুন দিয়ে শোধন করে নিতে হবে, যাতে মাটির পিএইচ মোটামুটি 7.1 থেকে 7.2 পর্যন্ত থাকে। আর এই রোগ দেখা দিলে অবশ্যই সেচ বন্ধ করতে হবে। আরেকটা জিনিস, যেহেতু এটা মাটিতে বসবাস করে জীবাণু, সেই জন্যে যদি আমরা উপরের জমি থেকে নিচের জমিতে জলটা বয়ে যেতে দিই, সেক্ষেত্রে নিচের জমিও কিন্তু ইনফেক্টেড হতে পারে। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ আরও রোগ আছে, যেমন হচ্ছে সাদা মরচে, হোয়াইট রাস্ট, এটা একটা ছত্রাক ঘটিত রোগ। এছাড়া আছে ডাউনি মিলডিউ, তুলো রোগ। এই রোগ দুটোই হচ্ছে ঠান্ডা এবং আর্দ্র আবহাওয়া যদি হয়, যখন এই আবহাওয়াটা চলছে, এই আবহাওয়া কিন্তু খুব বেশি হবে। এবং এই রোগগুলোর ক্ষেত্রেও আমরা ছত্রাকনাশক অবশ্যই স্প্রে করব, যেমন কপার অক্সিক্লোরাইড আমি বললাম। এছাড়াও ক্লোরোথ্যালোনিল, ম্যানকোজেব এগুলো স্প্রে করা যেতে পারে। মূলত সরষেতে এই ধরনের রোগগুলোই বেশি দেখা যায় আমাদের রাজ্যে। বেশ, তাহলে আপনার কথা থেকে মোটামুটি এটাই পরিষ্কার যে সরষে চাষ করার আগে বীজকে শোধন তো করতেই হবে এবং সেই সঙ্গে সঙ্গে মাটি শোধন চুন দিয়ে করলে অনেকটাই রোগের আক্রমণ থেকে রেহাই পাবেন। এবারে প্রদীপবাবু, আপনার কাছে যাই যে সরষে ক্ষেতে মূলত চাষ করতে গেলে কি ধরনের পোকার আক্রমণ ঘটে এবং তার প্রতিকার কি আছে? আমি দুটো মূল পোকার কথা বলবো, যেগুলো প্রায় প্রত্যেক বছর অল্প বিস্তর লাগেই, কোথাও কোথাও কখনো কখনো অনেক বেশি হয়ে যায় এবং তাতে ফসল হানি হয়। তার প্রথমটা হচ্ছে জাপ পোকা। এটা খুব কমন, সমস্ত কৃষক বন্ধুরাই জানেন যারা চাষ করেন সর্ষে। এটা উপরের দিকে, গাছের একদম উপরের দিকের ফুল, পাতা, কুড়ি, যেখানটা রসালো খুব নরম, সেখানটাতে এদের আক্রমণ হয়। রস শুষে খায় এবং যেখানটা খেয়ে নেয় সেখানটা আস্তে আস্তে পাতা, ফুল ইত্যাদি কুঁকড়ে যায়। ওখানটাতে ওরা এক ধরনের মিষ্টি রস নিঃসরণ করে, যেগুলো ওখানে জমতে জমতে পরবর্তীকালে কালো হয়ে গিয়ে পচে যায় জায়গাটাকে। এটা হচ্ছে জাপ পোকা। আমরা মোটামুটি দেখেছি যে 15ই অক্টোবরের মধ্যে যদি আমরা বপন শেষ করতে পারি, তাহলে সেই গাছে আর জাপ পোকা লাগে না। তার কারণ পশ্চিমবঙ্গে জাপ পোকার আক্রমণটা বাড়ে হচ্ছে তৃতীয় সপ্তাহ, জানুয়ারি তৃতীয় সপ্তাহের পরের থেকে। আপনারা জানবেন যে এই পোকাটা হচ্ছে হলুদ রঙে আকৃষ্ট হয়, আকাশে উঠতে উঠতে যেখানে যেখানে হলুদ রং আসে সেখানে এসে বসে। এমনকি যদি আমরা হলুদ জামা, হলুদ শাড়ি পরে ঘুরি আর কি এই সময়টাতে, তাহলে দেখবেন যে গায়ে এসে কালো রঙের একটা পোকা এসে বসছে, ওটা হচ্ছে জাপ পোকা। সাইকেল চালাচ্ছেন, খালি চোখে এসে যে পোকাটা উড়ে এসে পড়ছে, ওটা হচ্ছে জাপ পোকা। এই সময় ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হয়, কিন্তু খুব কম থাকে। এটা বাড়তে থাকে জানুয়ারির তৃতীয় সপ্তাহের পরের থেকে, অর্থাৎ ঠান্ডাটা চলে গিয়ে যখন গরম ঢুকছে। যারা 15ই অক্টোবরের মধ্যে হচ্ছে বপন শেষ করতে পেরেছি, তারা জানবেন যে জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে গাছ থেকে সমস্ত হলুদ ফুল ঝরে গিয়ে তখন শুঁটি দাঁড়িয়ে আছে। ফুল যেহেতু ঝরে যাচ্ছে, হলুদ রং নেই, সেখানে আর আক্রমণের সম্ভাবনা নেই। কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা 15ই অক্টোবরের মধ্যে বপন করতে পারি না, তার কারণে আমাদেরকে খরিফ ধান তুলে এখানে আসতে হচ্ছে। যারা দেরি করে করছেন তাদের জন্য এটা একটা সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে বীজ শোধন বা বীজের মধ্যেই হচ্ছে আমাদের ওষুধ দিতে হবে। আমি ওষুধ বলে দিচ্ছি পরে। তাহলে জাপ পোকা হচ্ছে প্রধান গুরুত্বপূর্ণ শত্রু। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শত্রু হচ্ছে আমাদের
করাতে মাছি বলে একটা পোকা আছে, এটা এক ধরনের লেদা পোকা হয়। এই পোকাটা সাধারণত গাছের বয়স 30 দিনের মধ্যে আক্রমণ হয়, পরবর্তীকালে আর হয় না। গাছের পাতাতে খায়, পাতাগুলোকে খেয়ে নিয়ে তার মধ্যে মধ্যশিরাগুলো পড়ে থাকে। যদি বেশি মাত্রায় আক্রমণ হয়, যেহেতু গাছটা তখন ছোট চারা গাছ, অতএব কিন্তু গোটা গাছটা মারা যেতে পারে, অর্থাৎ গোটা জমির ফসল হানি হয়ে যেতে পারে, 100% ক্ষতি হতে পারে। কম একটা দুটো ফসলের গাছে লাগলে হয়তো ওষুধ দিতে হয় না, কিন্তু বেশি লাগলে তখন ওষুধ দিতে হবে। জাপ পোকার ক্ষেত্রে কী ওষুধ আমরা দিতে পারি? জাপ পোকার ক্ষেত্রে আমি বললাম যে আমাদের ডক্টর পাত্রও বলেছেন বীজ শোধন করতে হবে আমাদের অল্টারনেরিয়া বা ওই ধসা রোগের জন্য। এই যখন বীজ শোধন করছি তখন দুটো ওষুধ দিয়ে বীজ শোধন করবো আমরা। তার একটা হচ্ছে ছত্রাকনাশক আর একটা হচ্ছে কীটনাশক। ছত্রাকনাশক উনি যেটা বললেন আমরা ম্যানকোজেব দিয়ে করতে পারি বা কার্বেন্ডাজিম দিয়ে করতে পারি। সঙ্গে আমরা ইমিডাক্লোপিড WS বলে একটা ফর্মুলেশন পাওয়া যায় বীজ শোধনের জন্য, সেটা মিশিয়ে একসঙ্গে আমরা বীজ শোধন করব। বিশেষত যারা দেরিতে বপন করছেন তাদের ক্ষেত্রে জাপ পোকা আক্রমণের সম্ভাবনা বেশি। যদি না করে থাকেন বা তারপরেও যদি আক্রমণ হয়, তাহলে আমরা ইমিডাক্লোপিড, অ্যাসিফেট বা ডাইমিথয়েড এই ধরনের ওষুধ স্প্রে করলে জাপ পোকার আক্রমণ কমবে। আর করাতে মাছির আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ক্লোরোপাইরিফস বা হচ্ছে আমাদের এই থায়ামিথাক্সাম এই ধরনের ওষুধ যদি আমরা স্প্রে করি, তাহলে আমরা এই আক্রমণের হাত থেকে রক্ষা পাবো। বেশ, তাহলে মূলত জাপ পোকা হলুদ রঙের যে ফুল তাতেই আকর্ষণ বেশি করে। একদম, এদের মানে তাহলে মানে আরেকটু বলি, এক ধরনের সর্ষে গাছ আছে যাতে সাদা রঙের ফুল হয়। সেই সাদা রঙের ফুলকে অনেকে মনে করেন যে সাদা গাছে লাগালে তাহলে জাপ পোকা লাগবে না, কিন্তু এই হলুদ রঙের ফুলটা হচ্ছে এদের প্রাথমিক আকর্ষণ। কিন্তু দ্বিতীয় আরেকটা আকর্ষণ আছে, অ্যালাইল আইসোথায়োসায়ানেট নামে একটা যৌগ আছে। এই প্রসঙ্গে আসছে, কিন্তু একজন বন্ধু ফোনে অপেক্ষা করছেন। ফোন। নমস্কার, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আপনার নামটা বলবেন একটু, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ বিধান হ্যাঁ বলুন, আপনার প্রশ্ন বলুন। আমার প্রশ্ন হলো চুনের কথা বললাম, চুন পাঁচ কতটা দিতে হবে? বলুন, আরেকবার বলুন। বলছি জমিতে পার হেক্টরে চুন কতটা দিতে হবে? বুঝতে পারছি না ঠিক হ্যাঁ, প্রশ্নটা কি চুন বলছেন। কতটা দিতে হবে? ও চুন কতটা দিতে হবে, আচ্ছা। মানে যে ক্ষেত্রে আমাদেরকে মানে মাটি কারেকশন সয়েল কারেকশন করতে হয়, বিশেষত আমাদের ওই শেকড় ফোলার রোগ, যেগুলো হচ্ছে আমাদের সয়েল পিএইচটা একটু অ্যাসিডিক থাকে, সেখানে শেকড় ফোলার রোগের সম্ভাবনা বাড়ে। সেখানে হচ্ছে আমাদের মাটিতে চুন দিয়ে এই পিএইচটাকে একটু বাড়িয়ে নিতে হয়, তাহলে হচ্ছে শেকড় ফোলার রোগটার বেশি হতে পারে না। কিন্তু তার আগে আরেকটা কথা বলার দরকার, আমাদের সম্প্রতি পশ্চিমবঙ্গে কল্যাণ বলে একটা জাত বেরিয়েছে। এই কল্যাণ জাতটা হচ্ছে শেকড় ফোলার রোগ আক্রমণ প্রতিহত করতে পারে, অর্থাৎ চুন না দিয়ে কোনো ওষুধ না দিয়েও এই WBBN1 বা কল্যাণ নামক জাতটা যদি আপনি চাষ করেন, তাহলে সেখানে শেকড় ফোলার রোগের আক্রমণ খুব কম হবে, বা আক্রমণ হলেও সেখানে আপনি যথেষ্ট ফলন পাবেন। এরপরে আপনার যে মূল প্রশ্ন সেটা হচ্ছে চুন কতটা দিতে হবে, এটা ঠিক আমরা বলবো না। তার কারণ হচ্ছে চুন কতটা দিতে হবে এটা নির্ভর করে আপনার জমির পিএইচ, এটাকে আমরা বলি সয়েল পিএইচ, অর্থাৎ মাটি কতটা অম্ল তার উপর নির্ভর করে চুন হচ্ছে এই অম্লত্ব কাটায়। এবার যদি আপনার অম্লত্ব বেশি থাকে তাহলে চুন বেশি দিতে হবে, অম্লত্ব যদি কম থাকে তাহলে হচ্ছে চুন কম দিতে হবে। তাহলে যেখানে আপনার এই সমস্যা হচ্ছে, দয়া করে আপনি আমাদের স্থানীয় কৃষি দপ্তরের যে ব্লক অফিস রয়েছে, এডিএ অফিস, সেখানে যোগাযোগ করে আপনার মাটিটাকে পরীক্ষা করে নিন। পরীক্ষা করে নিয়ে আপনি আগে জেনে নিন যে মাটির পিএইচ কত, সেই অনুযায়ী আপনি ব্লক অফিসেই আমাদের এডিএ অফিসে আপনাকে যখন আমরা কার্ডটা দেব, সয়েল হেলথের যে কার্ড, সেখানেই আমরা রেকমেন্ড করব, আমরা লিখে দেবো যে আপনাকে কতটা চুন দিলে আপনার মাটিতে সয়েল পিএইচটা ঠিকঠাক হয়ে যাবে বা কারেকশন হবে। বেশ, এবার দিলীপবাবু আপনার কাছে যাই। যেহেতু সর্ষের পরে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ফসল হচ্ছে তিল, তো তিলে মূলত কী ধরনের রোগের আক্রমণ ঘটে, এবং সেটা হলেই বা চাষি বন্ধুরা তার প্রতিকার হিসেবে কি করবেন? হ্যাঁ, তিলে অনেক ধরনের রোগ হয়, তা মূলত যে প্রধান রোগ সেটা হচ্ছে সিসেমাম ফাইলোডি বা গুচ্ছ রোগ। এটি একটি ফাইটোপ্লাজমা ঘটিত রোগ, এবং এই রোগের ক্ষেত্রে লক্ষণ আমরা দেখি যখন গাছে ফুল আসে। এক্ষেত্রে কী হয়, ফুলের যে বিভিন্ন অংশগুলো আছে, বৃতি, দলমণ্ডল, পুংকেশ চক্র, গর্ভকেশ চক্র, এগুলো হচ্ছে পাতার মতো মোটা মোটা অংশে পরিবর্তিত হয়, এবং এইসব গাছে পর্বের মধ্যে ছোট হয়, প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বের হয়, এবং এই প্রত্যেকটা শাখার ডগার উপরে একগুচ্ছ সবুজ রঙের পাতার মতো অংশ একসাথে ঘন সংবদ্ধ অবস্থায় থাকে, যেটাকে আমরা একসাথে বলছি গুচ্ছ রোগ। এই জন্যেই এটা একটা, বা কৃষক বন্ধুরা অনেক সময় এটাকে তুলসী লাগা বলেন। হ্যাঁ, তুলসী লাগা বলেন গুচ্ছ রোগ এটাকে। আচ্ছা, এই একটা রোগ হলো। তারপরে আছে সর্ষের পাতা ঝলসানো রোগ, তিলের পাতা ঝলসানো রোগ।
যেটা সার্কোস্পোরা নামক একটা ছত্রাক দিয়ে হয়। এক্ষেত্রেও খুব রোগটা গুরুত্বপূর্ণ। পাতায় যদি আক্রমণ বেশি হয় সেক্ষেত্রে কিন্তু পাতাগুলো কিন্তু ঝরে যেতে পারে। তাছাড়া তিলে যেটা হয় গোড়া পচা রোগ হয়, কাণ্ড পচা রোগ হয়। তো এই রোগগুলো দেখা দিলে, বিশেষ করে যদি ফাইলোডি রোগ দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা বলে থাকি যে নিয়মিত মাঠ পরিদর্শন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার চাষিদের কাছে রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে। এই রোগের ক্ষেত্রে, ফাইলোডির ক্ষেত্রে যদি ইনিশিয়ালি একটা দুটো গাছে আক্রমণ যখন দেখা দিচ্ছে, তখন যদি আমরা নজর করতে পারি তাহলে ওই আক্রান্ত গাছগুলোকে তুলে পুড়িয়ে ফেলতে হবে। আর এই রোগটা একটা বাহক পোকা জ্যাসিড দিয়ে ছড়ায়, সেজন্য ওই বাহক পোকা কন্ট্রোলের জন্য আমাদেরকে যে কোনো একটা অন্তর্বাহী কীটনাশক ব্যবহার করতে হবে, বেশ। তাহলে রোগটা কন্ট্রোল করা যায়। এবার আসি তিলের পোকা। মূলত কি তিলে কি আক্রমণ করে পোকা এবং তার প্রতিকার কি আছে? ঠিক আছে, আসলে আমরা আরেকবার একটু বলে নিই। সেটা হচ্ছে যতগুলো ফসল আমরা আলোচনা করছি এতে হয়তো অনেক রকমের পোকা লাগে। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কি দুটো বা তিনটে রোগ বা পোকা নিয়ে আলোচনা করছি। এর ছাড়াও আরও যে দু একটা যে লাগে না তা নয়, তবে সেগুলো গৌণ, সেগুলো খুব বেশি ক্ষতি করে না। আজকে আলোচনার পরিসরটা যেহেতু কম, সেহেতু আমরা খুব গুরুত্বপূর্ণ দুটো করছি। তিলের ক্ষেত্রে আমরা ঠিক দুটো পোকা বলবো। তার একটা পোকা হচ্ছে আমরা বলি পাতা মোড়ানো পোকা বা সুতি ছিদ্রকারী পোকা। একটাই পোকা গোটা ফসলটার জীবন ধরেই হয়। যখন ছোটোবেলায় গাছ থাকে তখন এরা পাতাগুলোকে মুড়ে নিয়ে তার মধ্যে বসে খায় এবং পাতা খায়। পরবর্তীকালে যখন এখানে শুটি হয় তখন ওই শুটি ছিদ্র করেও খায়। এই একটা পোকা। এই পোকাটাকে আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা সাইপারমেথ্রিন ক্লোরোপাইরিফসের মিক্সচার বা শুধু ক্লোরোপাইরিফস এই ধরনের ওষুধ স্প্রে করতে পারি। আর দ্বিতীয় যে পোকাটা, যেটা ডক্টর পাত্রও বলেছেন, ওই যে তুলসী লাগা বা ফাইলোডি যে রোগটা, এটা কোনো ওষুধে সারে না। এটা সারানোর মতন ওষুধ এখনও পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়নি। তাই দুটো জিনিস আমরা বলি। একটা হচ্ছে যখনই এই কোনো গাছে আমরা এই লক্ষণ দেখব, তুলসী লাগার লক্ষণ, তখন গাছটাকে তুলে নষ্ট করব মানে গাছটাকে তুলে হয় আগুনে পোড়াবো অথবা মাটির তলায় পুঁতে ফেলবো। আপনি যদি তুলে শুধু আলের ধারে ফেলে রাখেন তাহলে জানবেন ওইখান থেকে ওই জীবাণু কিন্তু আবার পরবর্তীকালে সুস্থ গাছে আসবে। অতএব ওটাকে ধ্বংস করতে হবে, নষ্ট করতে হবে। আর যেটা করতে হবে, এটার যে বাহক পোকা, যেমন ম্যালেরিয়া হলে আমরা বলি মশার মাধ্যমে ছড়াচ্ছে, ঠিক তেমনি এই রোগটা ছড়াই হচ্ছে জ্যাসিড এবং হোয়াইট ফ্লাই নামে দুটো পোকার মাধ্যমে। অতএব ওই রোগটা হলে আমাকে জ্যাসিড আর হোয়াইট ফ্লাই নিয়ন্ত্রণ করতে হবে। সেটা মারার জন্য আমরা ইমিডাক্লোপিড বা হচ্ছে ডাইমিথয়েড বা অ্যাসিফেট এই ধরনের অন্তর্বাহী কীটনাশক প্রয়োগ স্প্রে করতে পারি। বেশ। এবারে দিলীপবাবু আপনার কাছে আসি যে এতক্ষণ তো আমরা তিল প্রসঙ্গে শুনলাম, কিন্তু তৈলবীজের অন্য আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ, যেটা হলো চীনাবাদাম। চীনাবাদামে মূলত কি ধরনের রোগের আক্রমণ হয় এবং তার প্রতিকার কি আছে? চীনাবাদামও অনেক ধরনের রোগের আক্রমণ হয়, তাই মূলত আমি দুটো রোগের কথা বলবো। একটা আছে, আমরা সবাই জানি টিকা দাগ, পাতার উপরে দাগ হয় অনেক সময়, হলুদ রঙের ছোপ ছোপ মতন হয়ে যায়, কালচে থাকে, বাদামি রঙের দাগ হয়। দাগের চারপাশে একটা হলুদ আভা থাকে এবং অনেক দাগ একসাথে হয়ে গেলে পাতাটা ঝলসে যেতে পারে। এই দাগ আবার অনেক সময় দেখা যায় কাণ্ডেতে হয়, এবং যেটা পেগ, যেখানে আমার বাদাম ধরে, সেই কাণ্ডতেও দেখা যেতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু ফলন খুব মার খেতে পারে। এছাড়াও যেটা একটা গুরুত্বপূর্ণ রোগ আছে, গোড়া পচা। বাদামের জমিতে এটা মাঝে মাঝে দেখা যায়। এটা একটা ছত্রাক ঘটিত রোগ। এই রোগের আক্রমণের ফলে গাছের গোড়াটা পচে যায়, এবং ওই গোড়াতে অনেক সময় ছত্রাকের সাদা রঙের অনুসূত্র দেখা যাবে, এবং পরবর্তী ক্ষেত্রে ওই পচা অংশে ওই ছত্রাকটি স্ক্লেরোসিয়া গুটি তৈরি করে, যে গুটিটা মাটিতে পড়ে থাকে, এবং পরবর্তী ফসল যখন লাগাবো তখন ওই গুটির থেকে ছত্রাক বেরিয়ে এসে ফসলটাকে আক্রমণ করবে। কাজে এই সব রোগ থেকে আমাদেরকে মুক্তি পেতে গেলে, যেগুলো বিশেষ করে মাটিতে বসবাস করে জীবাণুর থেকে যে রোগগুলো হয়, সেই রোগগুলো থেকে করতে গেলে আমাদের শস্য পর্যায় গ্রহণ করতে হবে, যেটাকে আমরা বলছি ইংরেজিতে ক্রপ রোটেশন। তার মানে কি, যে শস্যগুলো জমিতে লাগালে পরে এই রোগটা কন্টিনিউয়াস বেড়ে যাচ্ছে, সেই ধরনের ফসল ওই জমিতে না লাগিয়ে অন্য ধরনের ফসল আমাদেরকে লাগাতে হবে। তাহলে কিন্তু মাটিতে বসবাসকারী জীবাণুর মাত্রা কমে যাবে, রোগের সংক্রমণটা অনেকটা কমে যাবে। শস্য পর্যায়ক্রমণ, এক শস্য বারবার না লাগিয়ে অন্য কোনো শস্য লাগাতে হবে। এবার প্রদীপবাবু আপনার কাছে চীনাবাদামে যে রোগ বা কীটশত্রু, সেটা কি করবেন? কীটশত্রুর মধ্যে এখানে আমরা তিনটেকে চিহ্নিত করেছি, যেগুলো হচ্ছে চীনাবাদামের পক্ষে ক্ষতিকর। তার একটা হচ্ছে পাতা খেকো একটা লেদা পোকা পাওয়া যায়, স্পোরোপটেরা। এটা একটা নানা রকমের ফসলেই লাগে, সঙ্গে বাদামেও লাগে। এই পোকাটাকে পাতা খেকো অর্থাৎ চিবিয়ে খায়, এরকম একটা পোকা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পোকা হচ্ছে জাপ পোকা। এটা একটা কালো রঙের জাপ পোকা। এটা কিন্তু সর্ষের জাপ পোকার থেকে আলাদা, কিন্তু নেচার বা চরিত্রটা প্রায় একই রকম। এরা ওই উপরের পাতার উপরের দিকের, এবং যখন আমাদের পেক তৈরি হয় তখন প্রথম দিকের ফুলের যে নরম কচি অংশটা থাকে, সেই অংশের থেকে রস শুষে খায়, এবং এদের শরীরের থেকে এক ধরনের রস বেরোয়। সেই রসটা ওখানে পচে গিয়ে আলটিমেটলি এক ধরনের কালো হয়ে গিয়ে গোটা গাছটা শুকিয়ে মরে যেতে পারে। এই দুটো তো আমরা গাছকে ওপর থেকে দেখতে পাচ্ছি,
লেদা পোকা মারার জন্য আমাদের কোনো একটা স্পর্শজনিত কীটনাশক যেমন ক্লোরোপাইরিফস বা সাইপারক্লোরোপাইরিফসের মিক্সচার এগুলো দেবো। এটার ক্ষেত্রে আমরা জাপ পোকার ক্ষেত্রে ক্লোরোথায়োনিন দিতে পারি, অ্যাসিপেট দিতে পারি। আর আরেকটা দেখা যায় না, সেটা হচ্ছে মাটির নিচে থাকে, সেটা হচ্ছে সাদা গ্রাব। এক ধরনের দেখবেন যে ওই গোবর টোবরের মধ্যে থাকে এক ধরনের সাদা রঙের লেদা পোকার মতন, মুখটা হচ্ছে লাল রঙের, ওই রকম একটা সাদা গ্রাব মাটির তলায় প্রায় 4 থেকে 6 মাস পর্যন্ত থাকতে পারে। যারা কি হয়, মাটির তলায় যখন বাদাম তৈরি হয় তখন ওই বাদামটাকে ফুটো করে ভেতর থেকে বাদামের দানাগুলোকে খেয়ে নেয়। উপর থেকে গাছ একদম যেমনকার তেমন আছে, পরে যখন বাদাম তোলা হচ্ছে তখন দেখা যাচ্ছে ভিতরে বাদাম কিছু হয়নি। তাহলে এইটাকে মারার জন্য হচ্ছে আমাদের দানাদার কীটনাশক যেমন ফোরেট বা কার্বোফিউরান, হ্যাঁ, এই ধরনের কোনো দানাদার কীটনাশক ব্যবহার করতে হবে। যদি পরবর্তী প্রথম দিকে না দেওয়া হয়ে থাকে তাহলে ওষুধ স্প্রে করতে হবে মাটি ভিজিয়ে। ক্লোরোপাইরিফস একটু বেশি ডোজে নিয়ে, অন্তত 3 ml পার লিটার এরকম ডোজ নিয়ে নজলটা খুলে দিয়ে সয়েল ড্রেঞ্চিং বা মাটি ভিজিয়ে আমাদেরকে স্প্রে করতে হবে, যাতে মাটির তলায় থাকা এই গ্রাফটা মারা যায়। বেশ, এবার আমি সংক্ষেপে জিজ্ঞেস করবো, কারণ সময় একেবারে শেষের দিকে। সূর্যমুখী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তৈলবীজ। সূর্যমুখীতে কি ধরনের রোগের আক্রমণ হয় এবং তার নিয়ন্ত্রণ খুব সংক্ষেপে? সূর্যমুখীতে অনেক ধরনের রোগ হয়, তার মধ্যে যে মঞ্জরি পচা হয়, গোড়া পচা হয়, ডাউনি মিল্ডিউ হয়, পাতা ঝলসানো হয়। তো মূল রোগ যেটা হচ্ছে মঞ্জরি পচা বা মাথা পচা, হেড রট, এটা একটা ছত্রাক ঘটিত রোগ। এই রোগের আক্রমণ দেখা যায় মূলত যেটা মাথা ফুলের যে থ্যালামাস তার নিচের দিকে যেখানে বোটাটা থাকে, সেখানে প্রথমে জলে ভেজা দাগ হয়, পরে ওই দাগ এবং ওটা পচে গিয়ে বিস্তীর্ণ এলাকা ইয়ে হয়ে যায়, এবং পরবর্তী ক্ষেত্রে ওই ফুলটা শুকিয়ে যায় এবং বোটার থেকে ঝুলে পড়ে সাইডে। আর যেটা হয়, একটা যে গোড়া পচা হয়, আমি আগেই বলেছি যে তিলের ক্ষেত্রে সেই ধরনের গোড়া পচা এখানেও হয়। এছাড়া হয় পাতা ঝলসানো একটা রোগ হয়, যেটাও ছত্রাক ঘটিত রোগ। এই রোগেও প্রচুর ফলনে ক্ষতি হতে পারে। তো এই রোগগুলোর থেকে বিশেষ করে গোড়া পচা বা মাথা পচা যে রোগ, এই রোগগুলোর থেকে করতে গেলে আমাদেরকে ছত্রাকনাশক অবশ্যই স্প্রে করতে হবে। সেক্ষেত্রে আমরা কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারি, অথবা ঝলসার ক্ষেত্রে আমরা কার্বেন্ডাজিম বা বেভিস্টিন 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে ওটা আমরা প্রয়োগ করতে হবে। প্রদীপবাবু, একটু সংক্ষেপে জেনে নিই যে কীটশত্রু, দুটো কীটশত্রুর কথা বলবো। প্রথমটা হচ্ছে ওই যে মাথা বা হেড যেটা সূর্যমুখীর, যেখানটায় দানা হয়, ওই দানাগুলোকে খেয়ে নিতে থাকে। এরকম একটা সবুজ রঙের লেদা পোকা আছে, এর নাম হেলিকোবারপা। ওইটাকে আমরা বিটি স্প্রে করে মারতে পারি, ওটাকে আমরা এনপিভি হেলিওথিস দিয়ে মারতে পারি, অথবা কেমিক্যালের মধ্যে আমাদের রয়েছে সাইপারক্লোরোপাইরিফসের মিক্সচার দিয়ে মারতে পারি। আর একটা গুরুত্বপূর্ণ পোকা হচ্ছে সাদামাছি। সাদামাছি হচ্ছে খুব সামান্যই রস শুষে খায়, রস শুষে খেয়ে খুব সামান্যই ক্ষতি করে, কিন্তু এটা একটা নেক্রোসিস ডিজিজ নামে একটা ভাইরাল ডিজিজকে ট্রান্সমিট করে বা বহন করে নিয়ে আসে। এবং আপনারা জানেন যে করোনার আবহে যে ভাইরাস মারার মতন ওষুধ আমাদের নেই, অতএব ওই যে ভাইরাস যদি ছড়ায় ওই সাদামাছি, তাহলে কিন্তু গোটা গাছটাই হচ্ছে ভাইরাস আক্রান্ত হয়ে মারা যায়। ফলে ওর আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে অ্যাসিপেট বা হচ্ছে ক্লোথায়োনিডিন বা থায়ামিথাক্সাম বা ইমিডাক্লোপিড এই ধরনের ওষুধ স্প্রে করতে হবে। খুব সংক্ষেপে আপনার কাছে একটু জেনে নিই যে এই সমস্ত তৈলবীজ বা দানা শস্য যেগুলো তৈল থেকে আমরা, যার থেকে আমরা তেল পাবো, এর থেকে রক্ষা করতে হলে চাষি বন্ধুদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান আপনি? দেখুন, ম্যাক্সিমাম আমাদের জানতে হবে রোগের ক্ষেত্রে রোগের সোর্সটা কী। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বীজ হচ্ছে রোগের সোর্স, সেক্ষেত্রে অবশ্যই আমাদের বীজ শোধন করতে হবে। তাছাড়া একটা বড় সোর্স হচ্ছে গিয়ে মাটি। এই মাটির মধ্যেই রোগের জীবাণু বেঁচে থাকে এবং ওখানে ফসল চাষ করলে আমাদেরকে পরবর্তী ক্ষেত্রে ফসল আক্রান্ত হয়। সেক্ষেত্রে মাটির যে জমিতে আমরা কন্টিনিউয়াস একই ফসল চাষ করলে রোগ হচ্ছে, সেই অ্যাভয়েড করতে হবে, মাটিটাকে ক্রপ রোটেশন করতে হবে। তাছাড়া হচ্ছে আমরা অনেক সময় কি ফসল তুলে নেওয়ার পরে আক্রান্ত ফসল তুলে নিলাম, জমিতে বাকি অবশিষ্টাংশ জড় করে রাখলাম, ঠিকমতো চাষ দিয়ে পচালাম না। ওই জমিতে যখন পরবর্তী ক্ষেত্রে ফসল লাগাবো আমরা, তখন কিন্তু ওই যে অবশিষ্টাংশ জমিতে থাকছে, ওখান থেকে কিন্তু রোগের জীবাণু আমার এখানে ছড়াতে পারে। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে সবসময় মনে রাখবেন, এই রোগ দেখা দিলে নাইট্রোজেন সার চাপান দেওয়া বন্ধ করতে হবে এবং জলসেচ দেওয়া বন্ধ করতে হবে, তাহলে কিন্তু রোগের প্রাদুর্ভাব অনেকটা কমে যাবে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা তো শুনতে পেলেন যে কিভাবে তৈলবীজের শস্যকে সুরক্ষা করতে হবে এবং সেই আপনাদের বিশেষজ্ঞরা যেমন বললেন, ঠিক এইভাবে যদি আপনারা তৈলবীজের শস্য সুরক্ষা করেন, তাহলে কিন্তু আপনারা উপযুক্ত ফলন পাবেন এবং ভালো তেলও পাবেন। তাহলে আরও বিস্তারিত জানতে আমাদের যে সমস্ত নিকটবর্তী ব্লকের কৃষি দপ্তর আছে সেখানে যোগাযোগ করুন, আপনারা সুপরামর্শ পেয়ে যাবেন। আজকের আলোচনা এখানেই শেষ করি। আপনাদেরকে ধন্যবাদ। নমস্কার।